গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। শেষ ভ্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের কঠিন পরিস্থিতির কথা। আমি আশাই করিনি এতজন আমাকে এত ভালোবাসে, প্রত্যেকে এত এত মেসেজ আমাকে পাঠিয়েছেন। আমি পড়েছি প্রত্যেকটা মেসেজ, কিন্তু আমি আনসার করিনি, ইচ্ছে করেই করিনি বলতে পারেন এক প্রকার। কারণ প্রত্যেকটা মেসেজ পড়ে না কখনো কখনো আমার চোখের কোণে জলও চলে এসেছে। আর আমি শুধু একটা কথাই ভেবেছি, আমি কি উত্তর করব। এত শুভাকাঙ্ক্ষী, এতজন আমার ভালো চান, তাদেরকে শুধুমাত্র ধন্যবাদ জানাবো যেন সেটাও অনেক কম পড়ে যাবে। তাই ভেবেছি যে একটি ভ্লগে আপনাদের কৃতজ্ঞতা আমি স্বীকার করে নেব। তাই আজকের ভ্লগে আপনাদের কৃতজ্ঞতা আমি স্বীকার করে নিলাম। যাই হোক, চলুন আজকের দিনটাকে শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 6টা মতন। চলে এসেছি ছাদে। কি দারুণ, কত বড় ফুল হয়েছে। যখন ডালিয়া গাছগুলো লাগিয়েছিলাম তখন প্রায় শীত শেষ। আমাকে বেশ কয়েকজন বলেছিলেন ডালিয়া গাছে ফুল হবে না, কিন্তু দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে। বেশ কয়েকদিন ধরেই ফুটছে। আমি তো আজকাল আর ছাদে আসি না সেভাবে, তাই ছাদের ভিডিও আমি করতেও পারি না। আজকে বেশ কয়েকদিন পরে ছাদে এসেছি, আর আমার প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, মনটা খুশি হয়ে গেল। আর দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে। আমাকে নার্সারি থেকে ওই দাদা বলে দিয়েছিলেন যে না, ডালিয়াতে ফুল হবে। আর এই দেখুন পিটুনিয়াতে প্রচুর ফুল হচ্ছে এখনো। চলুন একটা জিনিস দেখাই আপনাদের। ওগুলোকে সব ঢেকে দিয়েছে, কি দেখুন, তাও একটা ওই পাশ দিয়ে এসে খেয়ে গেছে। আচ্ছা, আর এটা তো আমার লেমন গ্রাসটা দারুণ চেহারা হয়েছে, খুব সুন্দর। আর এখানটাতে তো পুদিনাগুলো, এটা কালো পুদিনা, সাদা না, কিন্তু খুব সুন্দর হয়েছে পুদিনা। তবে বলি, স্ট্রবেরিগুলো না ভীষণ টক, পাখিরা যে কি বলে খাচ্ছে। হলো লেটুস। আপনাদেরকে অনেক দিন আমার ছাদ বাগানের খবর দেওয়া হয় না, আজকে দিলাম। কি সুন্দর এখনো ফুল ফুটছে গাছগুলোতে, তাই না? ছাদ থেকে বেশ কিছুক্ষণ হলো নিচে এসেছি। আজকে এতটা শরীর খারাপ নিয়েও রান্না করছি, তার কারণ আজকে মামুনি আর বাবু আসবেন। এই রকম একটা সময় চলছে আমাদের, আর ওনারা মা বাবা হয়ে কি করে দূরে থাকতে পারেন, তাই আসছেন আমাদের কাছে। আমার শ্বশুরমশাইয়ের ভীষণ অ্যালার্জির সমস্যা, তাই সমস্ত রকম সবজি তিনি খেতে পারেন না। পুঁই শাক, মিষ্টি কুমড়ো, শিম, বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, আরও অনেক কিছু, কচু, সব খাওয়া ওনার বারণ। তাই এত কিছু বাদ দিয়ে ওই পড়ে থাকে পেঁপে, উচ্ছে, লাউ, এই সমস্তই। তার মধ্যে কিছু বানাচ্ছি। প্রথমে বানাচ্ছি পেঁপের ঘন্ট। মামুনি বলে পেঁপের সেক্সি, আমি জানি না কি বলে এটাকে, আমরা পেঁপেই বলি, পেঁপে ভাজা ভাজা করা আর কি। আর তার সাথে বানাবো সয়াবিন দিয়ে বাঁধাকপি। সয়াবিন দিয়ে বাঁধাকপি এই রেসিপিটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, আমার ভীষণ ভালো লাগে। এদিকে ভাত হয়ে গেছে, আর একটু হবে, তবে ঢাকনাটা সরিয়ে দিলাম কারণ ফ্যান পড়ে যাবে না হলে। আর প্রেশার কুকারে দিয়েছি ডাল সেদ্ধ করতে। মটর ডাল বানাবো উচ্ছে দিয়ে। পেঁপের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিটাও হয়ে এসেছে। বাঁধাকপি সয়াবিন দিয়ে যেভাবে বানাই সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। সয়াবিনগুলোকে প্রথমে গরম জলে একটু সেদ্ধ করে জল চিপে রেখে দিয়েছিলাম, ওগুলোকে ভাজিনি। আর কড়াইয়ে সামান্য তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়েছিলাম 1/2 ইঞ্চি মতন আদা, গ্রেটার মেশিনে গ্রেট করে, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর তার সাথে একটা টমেটো কুচি করে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ড্রাই স্পাইসেস, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটুখানি লবণ স্বাদ মতন, আর তার সাথে পরিমাণ মতন হলুদ, মানে ওই 1 চামচ, মানে 1 চা চামচ মতন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছিলাম। সয়াবিন দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপি দিয়ে ভালো করে রান্না করতে হবে। আর আপনারা চাইলে একটু আলুও দিতে পারেন, আমি আলু দিইনি। আর সয়াবিন দিয়ে বাঁধাকপিটা খেতে ভীষণ ভালোও লাগে কিন্তু। আর সয়াবিন যেহেতু প্রোটিনের সোর্সটাও আপনার পূরণ করে। চলুন, উত্তমকে তো খেতে দিয়ে দিয়েছি, দেখি কি বলেন বাবু। উচ্ছে পাবে এমনি খেলে উচ্ছে আর ভাতে কি কষ্ট তেতো খেতে, ভগবান, কেন যে তেতোটা ছিল পৃথিবীতে।
ও একেবারে তেতো খেতে চায় না, একটা উচ্ছে সেদ্ধও দিয়েছি। মামনিদের আস্তে আস্তে বেশ বেলা হয়ে যাবে, উত্তম যাবে মামনিদেরকে আনতে গাড়ি নিয়ে, কারণ অতটা বয়স হয়েছে আর উত্তম আজকে ছুটি নিয়েছে। আসলে সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে তো, কখন কি হয়ে যায় বলা যায় না, সেই কারণে ও ছুটি নিয়ে নিজে দায়িত্ব করেই মা আর বাবাকে নিয়ে আসবে। তবে আজকে আমাকে কলেজ যেতে হবে, যাব টুকটুক করে, ক্লাস সেভাবে নেই, পরীক্ষা চলছে এখন। তবে সেকেন্ড হাফে একটা পরীক্ষার ডিউটি রয়েছে আমার, পরীক্ষা ডিউটিটা দিয়ে চেষ্টা করব তাড়াতাড়ি মানে আগের ট্রেনে যদি ফিরে আসতে পারি। রান্না করে তারপরে পুজো দিয়ে দুজনে মিলে খেতে বসেছি। আর এই একসাথে খেতে বসা আমাদের খুব একটা হয় না ছুটির দিন ছাড়া, কারণ উত্তম তো 7:14 ট্রেন ধরে চলে যায়। আজকে অনেক দিন পরে একসাথে খাচ্ছি। যথা সময়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, আর সামনে জানি বাচ্চারা ধরবে, কিন্তু আছে কিছু করার নেই। কি আনন্দ! আমি এখন কিছু করতে পারবো না, প্লিজ, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। চলো 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 চলো, সব বাড়ি চলো। পৌঁছে গেছি স্টেশন, আর আমার ট্রেন 9:40-এ। আমার ট্রেনের খবর এখনও হয়নি, আমাকে ওভারব্রিজ পার হয়ে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। যথা সময়ে ট্রেন চলে এসেছে, বসে গেছি একটা সুন্দর সিটে জানলার পাশে, আর দূরে ওই সূর্যটাকে দেখতে দারুণ লাগছে। খোরে নদী পার হয়ে আমাদের ট্রেন ছুটেছে তার নিজস্ব গন্তব্যে লালগোলাতে। আমি নামবো বেলডাঙ্গা স্টেশনে, আমার যেতে সময় লাগবে ওই 1.25 ঘন্টা কি 2 ঘন্টা মতন। এখন তো এখানে রেল লাইনে কাজ হচ্ছে, তাই একটু কখনো কখনো ট্রেনগুলো লেট করছে। তবে এই ট্রেনটাতে না কৃষ্ণনগরের পরে ভিড়টা অনেক কমে যায়, শান্তি করে যেতে পারি। যেদিন 10:30টায় ক্লাস থাকে সেদিন আর এই ট্রেনে যাওয়া হয় না, তখন আবার ওই হাজারদুয়ারি এক্সপ্রেস আমাকে ধরতে হয়। কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করে নিই সেদিন একটু কষ্ট হয়। সপ্তাহে 2 দিন থাকে 10:30টায় ক্লাস, একটু কষ্ট করে যাই। আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি, চলুন এবার নামতে হবে। আমি যাব ওভারব্রিজ পার হয়ে ওপারে, ওপার থেকে টোটো নেব, টোটো করে যাব কলেজ। এখন না ওই একজন করে নিয়ে টোটোওয়ালারা যেতে চান না, তাই দেখি টোটো পেতে একটু কষ্ট হয়ে যায় এই ট্রেনটায় আসলে, কারণ সঙ্গী পাওয়া যায় না। তবে আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, টোটো পেয়ে গেছি। আমার পরীক্ষার ডিউটি রয়েছে আজকে 12:30 থেকে ওই 2:30 পর্যন্ত, 2 ঘন্টার ডিউটি রয়েছে। অনেক দিন পর চেনা ছন্দে চেনা রাস্তায় আপনাদের সাথে। চলুন, পৌঁছে গেছি কলেজ, আগে যাব নিজের ডিপার্টমেন্টে। ব্যাগটা রেখে একটু জল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব পরীক্ষা ডিউটি দিতে। এসে দেখছি স্টাফ রুম ফাঁকা, সকলের মনে হয় এক্সাম ডিউটি রয়েছে, প্রত্যেকে তাদের ঘরে রয়েছেন। যাই হোক, একটু বসি আগে, তারপরে আমি যাই নিচে। আসলে এত মেডিসিন চলছে তো, তাই শরীরটা ভীষণ উইক, তাই একটু জার্নি করলেই ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, সে আগের মতন আর এনার্জি নেই। ওই দেখুন, ওদের ফার্স্ট হাফের পরীক্ষা শেষ হয়েছে, ছেলেমেয়েরা সবাই এখন একদল বেরিয়ে যাবে, আর পরের হাফের ছেলেমেয়েরা আস্তে আস্তে সবাই এখন কলেজে আসছে। উত্তমকে ফোন করেছিলাম, ও পৌঁছে গেছে ভালোভাবে, মামনিবাবুর সাথে দেখাও হয়ে গেছে, ওনাদেরকে নিয়ে রওনাও দিয়েছে। আমি এদিকে পরীক্ষার হলে ডিউটি করতে চাই, আর ওদিকে উত্তম মামনিবাবুকে নিয়ে সাবধানে বাড়িতে ফিরে আসুক। ওকে আমি বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিতে, সেই অংশটা আপনাদের সাথে এখন শেয়ার করে দিই। ওঠো ওঠো, ওখানে ওঠো, এদিকে এদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে ওঠো, টান দাও। দুপুর হয়ে গেছে তো, বাবুর খিদে পেয়ে গেছে, তাই বাবুকে এখানে একটি হোটেলে খাইয়ে নিয়েছে উত্তম। মামনি রাস্তায় খাবে না, আর খায়ও না বাইরের খাবার, আপনারা তো জানেন। উনি শুকনো খাবার কিছু এনেছিলেন সাথে করে, সেই খাবারই গাড়িতে বসে খেয়ে নিয়েছেন। আর আকাশে সূর্যি মামার অবস্থান দেখে এটুকু তো আন্দাজ করতেই পারি যে দুপুর গড়িয়ে এখন বিকেল, আর 5 মিনিটের মধ্যেই মামনিরা বাড়ি পৌঁছে যাবেন। মা বসো তো, ওদিক দিয়ে খুলে দিচ্ছি আমি, তুমি বসো।
মামুনিকে দেখে মনে হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই। আসলে ওনার হাঁটুতে একটু ব্যথা আছে, সেই জন্যেই মনে হয় কষ্ট হচ্ছে। আর এতক্ষণ ওইভাবে বসেছিলেন তো, তার জন্যও হতে পারে। যাই হোক, ভালোই ভালোই দুজন মানুষ বাড়িতে পৌঁছে গেল, এটাই অনেক। এদিকে তো মামুনিরা বাড়ি পৌঁছে গেলেন, ওনারা ফ্রেশ হয়ে নিক, তারপরে আমিও পৌঁছে যাব বাড়িতে। সন্ধ্যের আগে আগেই পৌঁছে যাব, এখন তো বেলাটা একটু বড় হয়েছে। আর দেখুন বাবুর কাজ, ব্যাগ ভরে কি সব জিনিসপত্র নিয়ে এসছেন কে জানে। বাড়ি গিয়ে দেখতে পাবো যে কি আছে ওর মধ্যে, 7 রাজার ধন। বাবা মায়ের সাথে ছেলে একটু গল্প করে নিক, আর আমি ফিরে তারপরে যোগ দেব। আমার এদিকে পরীক্ষার ডিউটি শেষ হয়ে গেছে, চলুন ঘরে যাই, নিজের ব্যাগটা নিই, আর ভালোই ভালোই বাড়ির পথে রওনা দিই। প্রথমে ভেবেছিলাম যে 2:30টায় পরীক্ষা শেষ, 3:12 ট্রেনটা আমি খুব ভালোভাবে পেয়ে যাব, কিন্তু শরীরটা আমার আর দেয়নি। এত গা হাত পা কাঁপছিল অতক্ষণ ডিউটি করে, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 4:45, আমার ট্রেন 4টেই। বাড়ি পৌঁছবো আপনার ওই 5:45, আর বাড়িতে যেতে যেতে একদম ওই 6টা বেজেই যাবে ধরুন। বাড়ি যেতে যেতে আপনাদের সাথে আরও কয়েকটা কথা শেয়ার করি, আমার কদিনে কেমন সময় কেটেছে। আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে পারি, কদিনে আমি 3বার অপারেশন থিয়েটারের মুখ দেখেছি, 3টে ওটি হয়েছে আমার। আমি খুব যে ভালো আছি তেমন নয়, মনের জোরে চলছি, আর সবটা ছেড়ে দিয়েছি ভগবানের ওপরে। আপনাদের প্রত্যেকের মেসেজে হয়তো এই কথাটা কমন ছিল যে ভগবানের ওপরে ভরসা রেখো প্রিয়াঙ্কি, তাই সেই ভরসাটুকু আমি রেখেছি। আর আমার বাড়িতে মানে বাপের বাড়িতে তো নিত্য পুজো হয় ভগবানের। আজ প্রায় 25 বছরেরও বেশি আমাদের সম্পূর্ণ পরিবার তার চরণে সমর্পিত, তাই ভগবানের ওপরে আমাদের বিশ্বাস রয়েছে অগাধ। যাই হোক, বাড়ি পৌঁছে গেছে, উত্তম নিতে এসেছিল। আর ওই দেখুন আমার বাড়িটি, যে বাড়িতে ঢুকলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর আজকে তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মামুনিবাবুর সাথে দেখা হবে। আর আপনারা তো জানেন মামুনির সাথে আমার বন্ডিংটা কতটা দৃঢ়। কেমন আছো? হ্যালো, মাপিটা হয়নি তো? ভেবেছিলাম মামুনি এসেই নিচে দরজাটা খুলবে, দেখছি যে না, বাবু খুলছেন। হয়তো ওনার পায়ে ব্যথা, সেই জন্যেই নিচে নামেননি। চলুন মামুনির সাথে দেখা করি, ওই যে বসে আছেন। আজকে কষ্ট হয়নি? ভালো এসছো? আর বলো, খেয়েছো দুপুরে? আমি তো ভাত বানাতে বলেছি। খেয়ে নিয়েছো? আর ভাত খাওয়ানি কেমন লাগে? তোমাদের গরম লাগছে না? গরম লাগলে ফ্যান চালায় না এরা। প্রচন্ড গরম লাগছে। মামুনির সাথে একটু গল্প করে নিই, আর রাতের খাবারের জন্য উত্তম বলেছে রুটি কিনে নিয়ে আসবে। তা দেখা যাক, যদি শরীরটা দেয় তাহলে নিজেই বানিয়ে নেব। শ্বশুরমশাই কেনা রুটি খেতে একদম পছন্দ করেন না। যাই হোক, স্নান হয়ে গেছে, এবার সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে ভাবছি যে রুটি বানাবো। আজকাল উত্তমই এই বাড়িটা সম্পূর্ণ পরিচর্যার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি তো বেশ কিছুদিন মায়ের কাছে ছিলাম, আপনাদেরকে আগেই বলেছি, তাই সেভাবে সময় দিতে পারি না। তবে অবশেষে রুটি আর আমাকে বানাতে হয়নি, উত্তম কিনে নিয়ে এসেছিল। বাবু আর উত্তমের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মামুনি খেতে বসেছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।